পঞ্চম এপিসোডের শুরুতে মিস্টার ফাইভ এবং মিস ভ্যালেন্টাইন মোমের ঘরে বাইরে দাঁড়িয়েছিলেন যখন ভেতরের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। ভিভি নামির পায়ে সেই চিহ্নটি লক্ষ্য করেন এবং বুঝতে পারেন যে নামি ও জোরো এক ধরনের মানসিক ঘোরে আছেন। ভিভি তার পা দিয়ে ঘষে নামির পায়ের চিহ্নটি মুছে দেন, ফলে নামি পুনরায় সচেতন হয়ে ওঠেন। নামি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করার সময় ভিভি তাকে গোল্ডেন উইকের রং এবং চিহ্নের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার কথা বুঝিয়ে বলেন। তারা জোরোকে মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে মোম অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। অন্য এক জায়গায় উসব তার বন্ধুদের বাঁচানোর উপায় খুঁজছিলেন। লফি তখনও সেই বিষণ্ণতার চিহ্নের প্রভাবে থাকায় কিছুই করতে পারছিলেন না। উসব এই চিহ্নের রহস্য জানতেন না, তাই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে তিনি বুঝতে পারেন যে তার একজন সাহসী যোদ্ধার সাহায্য প্রয়োজন, তাই তিনি সানজিকে খুঁজতে শুরু করেন। ইতিমধ্যে সানজি ঘটনাক্রমে মিস্টার 3 এর মোমের ল্যাবরেটরিতে পৌঁছে যান। সেখানে তিনি ক্রুয়ের প্রতিটি সদস্যের ফাইল খুঁজে পান এবং বুঝতে পারেন যে তারা সবাই চরম বিপদে আছেন। হঠাৎ ল্যাবের ভেতরে একটি ট্রান্সপন্ডার স্নেইল ফোন বেজে ওঠে। সানজি ফোনটি ধরেন এবং নিজেকে মিস্টার জিরোর সাথে কথা বলতে দেখেন। মিস্টার জিরো সানজিকে মিস্টার 3 ভেবে ভুল করেন এবং জিজ্ঞেস করেন, তুমি কি লফির দলকে সফলভাবে খতম করতে পেরেছ? সানজি ট্রান্সপন্ডার স্নেইলের মাধ্যমে উত্তর দিয়ে জানতে চান যে লফির দল কি সত্যিই মারা গেছে কিনা। মিস্টার জিরো উত্তর দেন যে তিনি মৃতদেহগুলো খুঁজে দেখার জন্য দুজন বিশেষ ঘাতককে পাঠিয়েছেন। স্যানজি যখন বাইরে পা রাখেন তখন তিনি দেখেন ব্যারক ওয়ার্কসের দি আনলাকিজ এজেন্ট মিস্টার 13 এবং মিস ফ্রাইডে এগিয়ে আসছে। তারা তৎক্ষণাৎ আক্রমণ শুরু করলে স্যানজি সাময়িকভাবে ঘরের ভেতরে পিছিয়ে যেতে বাধ্য হন। এদিকে উসব ব্রগির কণ্ঠস্বর শুনতে পেয়ে তার কাছে ছুটে যান। তিনি আবিষ্কার করেন যে ব্রগি আসলে ডোরির শেষ আঘাতের পর বেঁচে গিয়েছেন। অপমানে ভেঙে পড়া ব্রগি নিজের নিয়তি মেনে নিতে প্রস্তুত ছিলেন, কিন্তু উসব চিৎকার করে বলেন, এটা তোমার ভুল ছিল না। তারা জালিয়াতি করে তোমাকে মারার চেষ্টা করেছে এবং এখন আমার বন্ধুদের বন্দী করে নিয়ে গেছে। উসব সাহায্য করতে চাইলেও দানবটি মারাত্মক জখম হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ব্রগি উসপের দিকে তাকিয়ে তাকে একজন সাহসী ক্যাপ্টেন হওয়ার এবং খুনিদের পরাজিত করার কথা বলেন। উসপ স্বীকার করেন, গল্পে আমি নিজেকে যতটা সাহসী দাবি করি, বাস্তবে আমি ততটা নই। ওই মেয়েটির ক্ষমতা ভয়ঙ্কর। ব্রগি উত্তর দেন, তুমি ছোট এবং দুর্বল, তাই তুমি ভয় পাচ্ছ। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা সেই যে তার বন্ধুদের জন্য লড়াই করে এবং শত্রুদের হারাতে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। এই কথাগুলো উসবকে গভীরভাবে অনুপ্রাণিত করে। कमजोर भी और तुम्हारे दोस्तों की जान खतरे में है। লড়াইয়ের অন্য প্রান্তে সানজি বাইরের 2 এজেন্টের মুখোমুখি হন। নিজের শক্তিশালী লাথি ব্যবহার করে তিনি সুশৃঙ্খলভাবে তাদের দুজনকে পরাস্ত পারেন। তাদের হারানোর পর তিনি আবারও মিস্টার জিরোর সাথে ফোনে কথা বলেন। সানজি তাকে বিদ্রূপ করে বলেন, তোমার খুনিরা তো দেখছি বেশ দুর্বল। মিস্টার জিরো প্রচণ্ড রেগে যান এবং অবশেষে বুঝতে পারেন যে তিনি মিস্টার 3 এর সাথে কথা বলছেন না। সানজি শপথ করেন, আমি তোমাকে খুঁজে বের করু এবং চূর্ণ বিচূর্ণ করে দেব। ওয়্যাক্স হাউসে নামি, জোরো এবং ভিভি প্রায় পুরোটাই মোমে ঢাকা পড়ে গিয়েছিলেন। মিস্টার 3 দম্ভ করে মিস্টার জিরোর আসল পরিকল্পনা ফাঁস করে দেন। তারা অ্যালাবাস্টা শহরে গিয়ে সেটি ধ্বংস করতে চায়। কাছেই গোল্ডেন উইক লফিকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, যাতে সে চিরতরে তার স্বপ্ন ভুলে যায়। তবে ঠিক সময়ে উসব সেখানে হাজির হন। তিনি তার স্লিংশট দিয়ে গোল্ডেন উইকের মুখে জাদুকরি রং ছুঁড়ে মারেন, ফলে মেয়েটির মনোযোগ নষ্ট হয়ে যায়। উসব লফিকে পানি থেকে টেনে তোলেন। গোল্ডেন উইক নিজেরই কালার স্ট্র্যাপে পড়ে বিভিন্ন বিপরীতমুখী আবেগের ঘূর্ণাবর্তে ভুগে যন্ত্রণায় ছটফট করতে থাকে। লফি এখন প্রচণ্ড ক্ষিপ্ত এবং বন্ধুদের বাঁচাতে পুরোপুরি প্রস্তুত। ততক্ষণে নামি, জোরো এবং ভিভি মোমের মূর্তিতে পরিণত হয়েছেন। মিস্টার 3 উপহাস করে বলেন, তোমরা অনেক দেরি করে ফেলেছ। তারা ভেতরে জীবিত থাকলেও কিছুক্ষণ পর তাদের শরীর অকেজো হয়ে যাবে এবং তারা মারা যাবে। লফি লড়াইয়ের প্রস্তুতি নিলেও মিস্টার 3 লড়াই এড়িয়ে সেখান থেকে পালিয়ে যান। লফি তার পিছু নেন এবং অন্য বন্ধুদের মিস্টার 5 এবং মিস ভ্যালেন্টাইনের সাথে লড়াইয়ের জন্য রেখে যান। और हम तुम्हें जानते तक नहीं। कोई आखिरी ख्वाहिश? अकेले
উসব ঘাতকদের চ্যালেঞ্জ জানান। তিনি বিশেষভাবে মিস ভ্যালেন্টাইনের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেন, কারণ সে নামিকে আঘাত করেছিল। মিস ভ্যালেন্টাইনটা ওজন পরিবর্তনের ক্ষমতা ব্যবহার করে অনেক উঁচুতে লাফিয়ে উঠে উসবের উপর আছড়ে পড়ে। উসব প্রচণ্ড মার খান, কিন্তু এটি ছিল তার একটি চাল। তিনি কাকে এমন এক জায়গায় প্রলুব্ধ করেন যেখানে মিস ভ্যালেন্টাইনের বিশাল 10,000 কেজির চাপ উসবের ওপর না পড়ে মোমের কাঠামোর উপর পড়ে। সেই প্রচণ্ড আঘাতে বন্ধুদের চারপাশের মোমের আবরণ ভেঙে চুরমার হয়ে যায়। তবে জোরো তখনও আংশিকভাবে আটকে ছিলেন। অন্য এক জায়গায় মিস্টার থ্রি লফিকে বিভ্রান্ত করার জন্য নিজের অনেকগুলো মোমের ক্লোন তৈরি করেন। লফি বারবার মূর্তিগুলোকে আক্রমণ করলেও আসল মিস্টার থ্রিকে খুঁজে পাচ্ছিলেন না, যে আড়াল থেকে লফিকে আঘাত করে বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। লফি তাকে ধাওয়া করা অব্যাহত রাখেন। এদিকে নামি এবং ভিভি একসাথে মিলে মিস ভ্যালেন্টাইনকে প্রচণ্ড মারধর করেন। লড়াই শেষ করতে উসব তার ফায়ার স্টার ব্যবহার করে জোরোর পায়ে আগুন ধরিয়ে দেন। আগুনের তাপে অবশিষ্ট মোম গলে যায় এবং জোরো ঝড়ের গতিতে মুক্ত হয়ে আসেন। তিনি সামনে এগিয়ে গিয়ে মিস্টার ফাইভকে তলোয়ারের আঘাতে ধরাশায়ী ও জখম করেন। লফি ডোরির গুহায় পৌঁছে দেখতে পান যে দানবটি সম্পূর্ণভাবে একটি মোমের মূর্তির ভেতরে আটকে আছে। মিস্টার থ্রি সফলভাবে তাকে সেখানে বন্দী করেছিল। লফি আক্রমণ করার জন্য ছুটে যান, কিন্তু মিস্টার থ্রি লফির হাত দুটোকেও মোমে আটকে ফেলে তাকে কার্যত বন্দী করে ফেলে। এরপর সে একটি মোমের তলোয়ার দিয়ে লফিকে জখম করতে শুরু করে। লফি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন, বিশেষ করে যখন তিনি ভাবলেন মিস্টার থ্রি দানবদের মেরে ফেলেছে। নিজের সমস্ত অবশিষ্ট শক্তি ব্যবহার করে লফি মোমের বাঁধন ভেঙে বেরিয়ে আসেন এবং মিস্টার থ্রিকে দূরে ছিটকে ফেলে তাকে মারাত্মকভাবে আহত করেন। এরপর লফি ডোরিকে মোমের মূর্তি থেকে মুক্ত করেন এবং তার বন্ধুদের সাথে মিলিত হন। স্যানজি এবং ক্রুয়ের বাকি সদস্যরা একত্রিত হন এবং উদযাপন করেন যে তারা এবার সত্যিই সবাইকে বাঁচাতে পেরেছেন। স্যানজি আরও জানান যে তিনি মিস্টার থ্রি-এর গোপন আস্থানা থেকে একটি নতুন ন্যাভিগেশন যন্ত্র এটার্নাল পোজ খুঁজে পেয়েছেন, যা তাদের অপেক্ষার সময় কমিয়ে সরাসরি আলাবাস্টারের দিকে নিয়ে যাবে। ভিভি এতে অত্যন্ত আনন্দিত হন। তারা যখন রওনা দিচ্ছিলেন তখনই ব্রগি উপস্থিত হন। লফি তাকে আগেই মুক্ত করেছিলেন, যা উসব জানতেন না। ডোরি এবং ব্রগি একে অপরকে জীবিত দেখে স্বস্তি পান। তারা জাহাজে ক্রুদের সাথে দেখা করেন এবং ঘোষণা করেন যে তারা আপাতত লড়াই বন্ধ রাখবেন, কারণ গত 100 বছরেও কেউ চূড়ান্ত জয় পাননি। তারা ক্যাপ্টেন ওসাপের সাহসিকতার প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা সবার কাছে তার বীরত্বের গল্প শোনাবেন। সেই সাথে তারা ভবিষ্যতে তাদের মাতৃভূমি এলবাফ ভ্রমণের আমন্ত্রণ জানান। লফির জাহাজ যখন রওনা দিচ্ছিল, ভিভি তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানান। তিনি আলাবাস্তা যাওয়ার জন্য অন্য কোনো জাহাজে ওঠার কথা ভাবলেও লফি জেদ ধরে বলেন, আমরাই তোমাকে পৌঁছে দেব, কারণ তুমি আমাদের বন্ধু। নামি হেসে মন্তব্য করেন, লফি সবসময় সঠিক কাজ দিয়েই করে। এদিকে ডোরি এবং ব্রগি বুঝতে পারেন যে লফির দল যাওয়ার পথে এক বিশাল সামুদ্রিক দানবের কবলে পড়তে পারে, তাই তারা শেষবারের মতো সাহায্যের সিদ্ধান্ত নেন। জাহাজটি যখন এগোচ্ছিল, পানি থেকে একটি বিশাল গোল্ডফিশ তাদের গিলে ফেলার জন্য উঠে আসে। হঠাৎ ডোরি এবং ব্রগি তাদের অস্ত্র দিয়ে পানিতে একটি সম্মিলিত শকওয়েভ বা জোরালো আঘাত করেন, যা গোল্ডফিশটিকে মাঝখান দিয়ে চিরে 2 ভাগ করে ফেলে। ক্রু সদস্যরা উল্লাস করতে করতে দানবটিকে পাশ কাটিয়ে চলে যান। পেছনে দানবরা আবারও এই নিয়ে ঝগড়া শুরু করে যে আসলে কে বেশি দানব মেরেছে। এভাবেই তাদের 100 বছরের শত্রুতা নতুন করে শুরু হয়। জাহাজে নামি হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। এদিকে মিস ভ্যালেন্টাইন সুযোগ থাকা সত্ত্বেও লফির দলকে নৃশংসভাবে না মারার জন্য মিস্টার থ্রি-এর ওপর প্রচণ্ড রেগেছিলেন। তখনই ফোন বেজে ওঠে এবং মিস্টার থ্রি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ ফোনের ওপাশে মিস্টার জিরো ছিলেন এবং তাকে খুব রাগান্বিত শোনাচ্ছিল। মিস ভ্যালেন্টাইন তাদের ব্যর্থতার সত্যিটা বলার জন্য এগিয়ে আসেন। মিস্টার থ্রি দ্রুত তার ক্ষমতা ব্যবহার করে তাকে একটি মোমের মূর্তিতে পরিণত করেন, যাতে সে মুখ খুলতে না পারে। भी डायनासोर खा चुके हो। नहीं, पर मुझे नहीं लगता इससे बेहतर कोई बनाएगा। সেদিন রাতে উসপের দল একটি আনন্দ ভোজ উপভোগ করে। সবাই উসপের সাহসিকতার প্রশংসা করছিলেন, আর তিনি সানন্দে তার বীরত্বের গল্পগুলো বলছিলেন।
সানজি জানান কিভাবে তিনি এজেন্ট মিস্টার 13 এবং মিস ফ্রাইডেকে হারিয়েছেন, আর জোরো মন্তব্য করেন যে দ্বীপের ডাইনোসরগুলো ঘাতকদের চেয়েও বেশি বিপজ্জনক ছিল। তবে হঠাৎ পরিস্থিতির মোড় ঘুরে যায় যখন নামি আচমকা ডেকের উপর অচেতন হয়ে পড়ে যান। এই নাটকীয় মোড়েই পঞ্চম এপিসোড শেষ হয়। ষষ্ঠ এপিসোডের শুরুতে মিস্টার জিরো নিকো রবিনের সাথে কথা বলেন। নিকো এরপর ওয়াপল নামে এক ব্যক্তির সাথে দেখা করেন, যিনি ড্রাম কিংডমের প্রাক্তন রাজা ছিলেন। ওয়াপল প্রচণ্ড রেগেছিলেন কারণ মিস্টার জিরো নিজে তার সাথে দেখা করতে আসেননি। নিকো তাকে মনে করিয়ে দেন যে তাকে তার নিজের রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে এবং মিস্টার জিরো অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। ওয়াপল দাবি করেন যে তিনি বারুক ওয়ার্কসকে টাকা এবং রসদ দিয়ে সমর্থন করেছেন, তাই তাকে উপেক্ষা করা ঠিক হবে না। তার এই উপকারের বিনিময়ে নিকো তাকে একটি মাঞ্চ ফ্রুট দেন, যা তাকে নতুন শক্তি প্রদান করবে। ওয়াপল তৎক্ষণাৎ ফলটি খেয়ে ফেলেন। Bon appétit. জাহাজে নামি যখন জ্ঞান ফিরে পান তখন সানজি তার পাশে ছিলেন। সানজি তাকে জানান যে তিনি 4 দিন ধরে অচেতন ছিলেন। নামির শরীরে অদ্ভুত সব দাগ দেখা দিচ্ছিল এবং তিনি এমন এক রহস্যময় রোগে ভুগছিলেন যা তারা শনাক্ত করতে পারছিলেন না। নামি দুর্বল বোধ করায় আবারও ঘুমিয়ে পড়েন। সানজি ডেকে উঠে এসে বুঝতে পারেন যে তারা প্রচণ্ড তুষারপাত এবং হিমাঙ্কের নিচের এক আবহাওয়ায় প্রবেশ করেছেন। তারা নামের চিকিৎসার জন্য একজন ডাক্তার খোঁজে দ্রুত নিকটবর্তী দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে স্মোকার এবং তাশিগি একটি বড় মেরিন বেসে পৌঁছান। তারা লফির দল এবং ব্যারক ওয়ার্কসের কার্যক্রম তদন্ত করছিলেন। ভেতরে ঢুকে তারা দেখেন যে গার্ডদের তলোয়ার দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্মোকার সন্দেহ করেন এটি জোরোর কাজ। তারা যখন বেসের ভেতরে ঢুকছিলেন, লাফির দল কাছের একটি দ্বীপ দেখতে পায়। ভিভি সেটি দেখে ড্রাম কিংডম হিসেবে শনাক্ত করেন। তিনি ব্যাখ্যা করেন যে এই রাজ্য 801 উচ্চ দক্ষ চিকিৎসকের জন্য বিখ্যাত ছিল এবং এখানকার মানুষ ছিল অত্যন্ত দয়ালু। ভিভি ক্রুদের সতর্ক করেছিলেন যে তার আসল পরিচয় অবশ্যই গোপন রাখতে হবে, কারণ ড্রাম এবং আলাবাস্তা রাজ্যের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। এখানকার রাজা ভিভি এবং তার বংশধারাকে প্রচণ্ড ঘৃণা করতেন। এই ঝুঁকি সত্ত্বেও নামির জীবন বাঁচাতে সবাই ড্রাম আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। उसका नाम बताना चाहोगे? उनके बादशाह वापुल। গল্পটি কয়েক বছর আগের স্মৃতিতে ফিরে যায়, যখন ভিভি তার বাবার সাথে একটি ওয়ার্ল্ড সামিটে অংশ নিয়েছিলেন। সেখানে যখন রাজারা মেরিনদের সুরক্ষার জন্য অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন, তখন ওয়াপল মেরিনদের উপর ক্ষুব্ধ ছিলেন, কারণ তারা জলদস্যুদের ধরতে ব্যর্থ হচ্ছিল। এই সময় ড্র্যাগন নামে এক ব্যক্তির হুমকির বিষয়েও আলোচনা করা হয়েছিল, কারণ তার ক্রমবর্ধমান সেনাবাহিনী ভবিষ্যতে একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠছিল। ওয়াপল নিজের বাবাকে বন্দী করে ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি ছিলেন একজন অত্যাচারী শাসক, যিনি তার প্রজাদের উপর নির্যাতন চালাতেন। এটি নিয়ে ভিভির বাবা কোবরার সাথে তার প্রচণ্ড তর্ক হয়। কোবরা বিশ্বাস করতেন যে একজন রাজা কেবল তার প্রজাদের কল্যাণ দিয়েই বিচার্য হন। বর্তমানে স্মোকার মেরিন বেসে নেমে দেখেন যে সমস্ত মেশিন ধ্বংস করা হয়েছে এবং মেরিনদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেখানে থার্সডে নামে এক ঘাতক তার মুখোমুখি হয়। এক ভয়াবহ লড়াই শুরু হয়। থার্সডে শক্তিশালী হওয়া সত্ত্বেও স্মোকার তার ধোঁয়ার ক্ষমতা ব্যবহার করে তাকে পরাস্ত করেন এবং শেষ পর্যন্ত হত্যা করেন। লফির দল ড্রাম আইল্যান্ডের তীরে পৌঁছে তাদের অসুস্থ বন্ধুর জন্য সাহায্য চান, কিন্তু সাহায্যের বদলে আতঙ্কিত স্থানীয়রা গুলি চালিয়ে লফিকে জখম করে। জুরো এবং লফি পাল্টা লড়াই করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ভিভি তাদের শান্ত করেন এবং শান্তভাবে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি তুষারের ওপর হাঁটু গেড়ে বসে, কারণ নামি মৃত্যুর মুখে ঢলে পড়ছিলেন। লফিও তাকে অনুসরণ করেন। অবশেষে গেট খুলে দেওয়া হয় এবং ডাল্টন নামে এক ব্যক্তি তাদের ভেতরে নিয়ে যান, যিনি বর্তমানে রাজ্যের দেখাশোনা করছিলেন। डरे हुए हैं। तुमसे भी माफी मांगती। ডাল্টন ড্রাম আইল্যান্ডের ট্র্যাজেডি ব্যাখ্যা করেন। একসময় এখানে অনেক চিকিৎসক ছিলেন, কিন্তু ব্ল্যাকবেয়ার্ড পাইরেটস যখন আক্রমণ করে, তখন রাজা ওয়াপল সমস্ত ডাক্তারদের নিয়ে এখান থেকে পালিয়ে যান। ওয়াপল তার প্রজাদের ত্যাগ করেছিলেন এবং রাজ্যটিকে লুটেরাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। ডাল্টন জানান যে এখন মাত্র একজন ডাক্তার অবশিষ্ট আছেন, কুরেহা নামে এক ডাইনি, যিনি একটি অতি দুর্গম পাহাড়ের চূড়ায় বাস করেন। ডাইনি শুনে ক্রুরা আতঙ্কিত হলেও ডাল্টন তাদের বিশ্রামের পরামর্শ দেন, কারণ পাহাড়ে ওঠার পথটি অত্যন্ত বিপজ্জনক এবং গভীর তুষারের মধ্যে দিয়ে যেতে হয়।
এদিকে বেসে ফিরে দেখা যায় তাশিগি মিস্টার 11 নামে এক ঘাতকের মুখোমুখি হন, যার কাছে একটি অত্যন্ত উন্নত মানের তলোয়ার ছিল। তলোয়ারটির মূল্য বুঝতে পেরে তাশিগি তার সাথে দ্বৈরথে লিপ্ত হন, তাকে পরাজিত করেন এবং তলোয়ারটি বাজেয়াপ্ত করেন। স্মোকার খুশি হন যে তাশিগি তাকে জীবিত ধরেছেন, কারণ তারা এখন তাকে নির্যাতন করে বের করতে পারবেন কেন বারোক ওয়াক্স এই স্থানে এসেছিল। ক্রুডের কাছে ফিরে দেখা যায় নামির অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। লাফি সিদ্ধান্ত নেন যে ঘুরপথে না গিয়ে তিনি সরাসরি খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠবেন। নামিকে নিরাপদ রাখতে তিনি তাকে নিজের পিঠে বেঁধে নেন। অন্যরা সাথে যেতে চাইলেও লাফি কেবল সানজিকে অনুমতি দেন এবং বাকিদের নিচে নিরাপদে থাকার নির্দেশ দেন। লাফি নামিকে পিঠে নিয়ে সেই কষ্টসাধ্য পাহাড় বা খাড়া ঢাল বেয়ে উঠতে শুরু করেন। অন্য এক জায়গায় ওয়াপলকে একটি রহস্যময় যন্ত্র তৈরি করতে দেখা যায়, যার বিস্তারিত পরে জানা যাবে। নিচে জুরো এবং ভিভি আলোচনা করছিলেন কিভাবে তারা স্থানীয় মানুষকে সাহায্য করতে পারেন, এবং জুরো ডল্টনকে খুঁজতে বের হন। একটি চূড়ান্ত ফ্ল্যাশব্যাকে ছোট ভিভিকে ইগারামের সাথে দেখা যায়। ইগারাম তাকে তার বাবার কঠোর রাজনৈতিক আলোচনা থেকে আড়ালে রাখার চেষ্টা করলেও ভিভি জেদ ধরে বলেন, একদিন আমি রানী হব এবং আমাকে সবকিছু বুঝতে হবে, এমনকি যা আমার পছন্দ নয় তাও। ভিভির এই দৃঢ় সংকল্প দেখে ইগারাম তাকে সবকিছু শেখাতে রাজি হন। অতীতের একটি ঘটনায় দেখা যায় রাজা ওয়াপল প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় রাজা কোবরাকে হত্যা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই পথে ছোট ভিভির সাথে তার দেখা হয়। রাগের মাথায় ওয়াপল ভিভিকে এক সজোরে থাপ্পড় মারেন। ইগারাম এই ঘটনায় স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন এবং ওয়াপল ভিভিকে হুমকি দিতে শুরু করেন। তবে ভিভি অবিশ্বাস্য রকমের শান্ত ছিলেন। তিনি সামনে এগিয়ে এসে ওয়াপলকে তার নিজের পথে চলে যেতে বলেন, কারণ তিনি কোনো ঝামেলা বা লড়াই চাননি। ওয়াপল শেষ পর্যন্ত চলে যান এবং এই পুরো ঘটনার সাক্ষী থাকা ডল্টন বুঝতে পারেন যে ভিভি তার বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ও বিচক্ষণ। এর কিছুক্ষণ পরেই ভিভিকে আড়ালে কাঁদতে দেখা যায় এবং ইগারাম তার পরিপক্কতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে ভিভির এই ধৈর্যশীল আচরণ দুই রাজ্যের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ রুখে দিয়েছে। তাদের এই কথাবার্তা ডল্টনকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বর্তমানে ফিরে এসে দেখা যায় ভিভি ক্রু সদস্যদের কাছে ব্যাখ্যা করছেন যে ড্রাম কিংডম একসময় বিশ্বের অন্যতম সেরা রাজ্য ছিল এবং এর উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। তিনি আক্ষেপ করে বলেন যে এখানকার মানুষের কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই এবং নিজের দেশের মানুষের জন্য তিনি একই পরিণতির আশঙ্কা করেন। উসাপ তাকে বলেন যে তিনি একাই বিশ্বের সবাইকে বাঁচাতে পারবেন না, কিন্তু ভিভি এই রাজ্যের জন্য কিছু করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এদিকে লুফি এবং সানজি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। হঠাৎ এক বিপর্যয় নেমে আসে যখন সানজির উপর পাথর পড়তে শুরু করে এবং তিনি পা পিছলে অতল গহ্বরের দিকে পড়ে যেতে থাকেন। লুফি তার রাবার শক্তি ব্যবহার করে নিজের মুখ প্রসারিত করেন এবং সানজিকে ধরে ফেলেন। এরপর আক্ষরিক অর্থেই তাকে থুথুর মতো ছিটকে দিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। অবশেষে লুফি নামিকে নিয়ে চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। প্রচণ্ড শীত আর আরোহণের ক্লান্তিতে তারা তিনজনই জ্ঞান হারিয়ে পড়ে যান। অচেতন হওয়ার ঠিক আগে লুফি একটি রহস্যময় অবয়ব দেখতে পান এবং তার বন্ধুদের বাঁচানোর জন্য আকুতি জানান। অন্যদিকে স্মোকার ব্যারক ওয়াক্সের এক ঘাতককে বন্দী করেন। তাদের মিশন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে ঘাতকটি কিছুই বলতে রাজি হয়নি, শুধু জানায় যে তার কাজ হল মানুষকে হত্যা করা। তথ্য পাওয়ার আর কোনো পথ না দেখে স্মোকার তাকে হত্যা করেন এবং সিদ্ধান্ত নেন যে তাদের সেই ধরা পড়া ট্রান্সপন্ডার স্নেইল ফোন মেরামত করতে হবে এবং আসল সত্য জানতে মিস্টার জিরোর ফোনের জন্য অপেক্ষা করতে হবে। রাত ঘনিয়ে এলে নিচে ডাল্টন উদ্বেগ প্রকাশ করেন যে পাহাড় বেয়ে ওঠার লফির এই সিদ্ধান্তটি ছিল হঠকারী এবং হয়তো সে আর কোনোদিন ফিরে আসবে না। তবে তিনি লক্ষ্য করেন যে ওয়াপলের অনুপস্থিতিতে গ্রামটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জোরো ডাল্টনকে রাজ্যের দায়িত্ব নিতে এবং শাসনকার্য পরিচালনা করতে উৎসাহিত করেন। ডাল্টন, যার একমাত্র লক্ষ্য ছিল তার প্রজাদের রক্ষা করা, যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজি হন।
পাহাড়ের চূড়ার প্রাসাদে নামি অবশেষে জ্ঞান ফিরে পান এবং আগের চেয়ে অনেক ভালো বোধ করেন। তিনি কাছেই আহত সানজিকে সুস্থ হতে দেখেন এবং লক্ষ্য করেন একটি ছোট্ট কিউট প্রাণী দেয়ালের আড়ালে লুকিয়ে আছে। সেটি ছিল চপার। চপার লাজুক হলেও নামিকে সুস্থ হতে দেখে খুশি হয়েছিল। দ্বীপের একমাত্র অবশিষ্ট চিকিৎসক ডক্টর কুরেহা সেখানে আসেন এবং চপারের সাথে নামির ওষুধ নিয়ে আলোচনা করেন। তিনি ব্যাখ্যা করেন যে নামি এখনও পুরোপুরি সুস্থ হননি এবং জঙ্গলের একটি বিশেষ পোকার কামড়ে সংক্রমণের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন। নামি নিশ্চিত করেন যে তিনি সম্প্রতি একটি জঙ্গলে গিয়েছিলেন। লাউফি তখন চিৎকার করতে করতে ঘরে ঢোকেন যে এক চলন্ত বুড়ি ডাইনি তাকে খেয়ে ফেলবে, কিন্তু নামিকে সুস্থ ও সজাগ দেখে তিনি থেমে যান। নামির সুস্থতা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। কুরেহা জানান যে পাহাড় বেয়ে ওঠার ধকল থেকে লফিকে সুস্থ করতে তিনি তাকে গরম পানিতে রেখেছিলেন। যখন কুরেহা বললেন যে তিনি তাদের খাবার দেবেন না, তখন সানজি সবার জন্য রান্না করার প্রস্তাব দেন। চপার সানজিকে রান্নাঘর দেখানোর জন্য নিয়ে যায়, আর লফি চপার কত খেউট তা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। তাদের নতুন এই বন্ধুর সাথে পরিচয়ের মাধ্যমেই এপিসোডটি শেষ হয়। সপ্তম এপিসোডের শুরুতেই আমাদের অতীতের এক স্মৃতিতে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় দানব চপার মানুষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। নগরবাসীরা তার ওপর অনবরত গুলি চালাচ্ছিল, যার ফলে সে মারাত্মকভাবে জখম হয়। একসময় দানবটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে এবং নিজের জীবন বাঁচাতে মানুষের কাছ থেকে লুকিয়ে থাকে। বর্তমানে ফিরে এসে দেখা যায় সানজি এবং লফি চপারের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে সে আসলে কি, কারণ তাদের কাছে চপারকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। চপার খুব লাজুক আচরণ করছিল এবং তার স্বভাবসুলভ উল্টো কায়দায় লুকিয়ে থাকার চেষ্টা করছিল। এক পর্যায়ে লফি চপারের জিনিসপত্রের মধ্যে একটি জলদস্যু পতাকা খুঁজে পান। চপার এতে তৎক্ষণাৎ রেগে যায় এবং লফিকে সেটি যথাস্থানে রেখে দিতে বলে। লফি যখন পতাকাটি খুব কাছ থেকে দেখেন, তিনি বুঝতে পারেন এটি সত্যিই একটি আসল জলদস্যু পতাকা। পরবর্তীতে যখন সবাই একসাথে খাবার খাচ্ছিলেন, তখন লফি ডক্টর কুরেহার কাছে চপারের ইতিহাস সম্পর্কে জানতে চান। কুরেহা ব্যাখ্যা করেন যে চপার এমন একটি প্রাণী যার অতীত অত্যন্ত করুণ এবং বহু বছর আগে সে একজন ডাক্তারের সাথে থাকত। এরপর গল্পটি কয়েক বছর আগের এক ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ডক্টর হিরিলুক নামে একজন ডাক্তার ছিলেন। সেই সময়ে ড্রাম কিংডমের রাজা হিরিলুক এবং কুরেহা ছাড়া দেশের বাকি সব ডাক্তারদের জোরপূর্বক তার ব্যক্তিগত দলে নিয়োগ করেছিলেন। বেঁচে থাকার তাগিদে হিরিলুক এবং কুরেহাকে বনে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন দিকে যাবেন, যাতে অন্তত তাদের মধ্যে একজন গ্রেফতার হওয়া থেকে বাঁচতে পারেন। হিরিলুক একটি কিংবদন্তি ওষুধের সন্ধানে মগ্ন ছিলেন, এমন এক বিশেষ ভেষজ বা সূত্র যা বিশ্বের যে কোনো রোগ নিরাময় করতে সক্ষম। যদিও কুরেহা এ ব্যাপারে সন্দিহান ছিলেন, কারণ তিনি এমন কোনো ওষুধের কথা জানতেন না। ভ্রমণের সময় হিরিলুক তুষারের ওপর একটি দানবের পায়ের ছাপ লক্ষ্য করেন, যা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। ছাপগুলো অনুসরণ করে তিনি ছোট চপারকে খুঁজে পান, যে মানুষের গুলিতে তখন রক্তাক্ত এবং মারাত্মকভাবে আহত ছিল। হিরিলুক চপারকে নিজের কাছে নিয়ে যান এবং একটি গুহার ভেতর তার চিকিৎসা করেন। চপার সুস্থ হয়ে ওঠার পর হিরিলুক এটি দেখে স্তম্ভিত হয়ে যান যে প্রাণীটি আসলে কথা বলতে পারে। হিরিলুক বুঝতে পারেন যে চপার মূলত একটি রেইনডিয়ার ছিল, যে একটি ডেভিল ফ্রুট খেয়েছিল, যা তাকে কথা বলার, মানুষের মতো চিন্তা করার এবং নিজের রূপ পরিবর্তন করে একটি বড় দানব সদৃশ আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়েছিল। आदमखोर हिममानव क्या होता है? एक राक्षस जो तुम बिल्कुल नहीं हो। চপার তখন ক্ষুধার্ত থাকায় হিরিলুক তাকে খাবার খেতে দেন। চপারের বিশেষ ধরনের শিং লক্ষ্য করে ডাক্তার তার নাম দেন টনি টনি চপার। পরবর্তী কয়েক মাস তারা একে অপরের অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠেন। হিরিলুক চপারকে তার জানা সবকিছু শেখান এবং তাদের চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসাবে চপারকে তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের প্রিয় টুপিটি উপহার দেন। হিরিলুক চপারের সাথে তার পরম স্বপ্নের কথা শেয়ার করেন। তিনি এমন একটি অলৌকিক ওষুধ তৈরি করতে চেয়েছিলেন যা মানুষের হৃদয়ের ক্ষত এবং এই রাজ্যের অসুস্থতা নিরাময় করবে। তিনি ব্যাখ্যা করেন যে একজন ডাক্তারের প্রকৃত উদ্দেশ্য হল মানুষকে বাঁচানো, বিশেষ করে এমন একজন নিষ্ঠুর রাজার অধীনে যেখানে নাগরিকরা প্রতিনিয়ত আতঙ্কে বাস করে এবং একে অপরের বিরুদ্ধে চলে যায়। হিরিলুক বহু বছর আগের এক ধনী ব্যক্তির গল্প বলেন,
যে মরণ ব্যাধিতে আক্রান্ত ছিল এবং বিশ্বের কোথাও তার চিকিৎসা খুঁজে পায়নি। একদিন সেই ব্যক্তি চেরি ব্লসম বা সাকুরা ফোটার সময় একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই দৃশ্যটি এতই সুন্দর ছিল এবং তার আত্মাকে এত গভীরভাবে স্পর্শ করেছিল যে পরবর্তীতে যখন তিনি একজন ডাক্তারের কাছে যান, দেখা যায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। হেরিলোক বিশ্বাস করতেন যে চেরি ব্লসমের সৌন্দর্যের মানুষের মন নিরাময় করার ক্ষমতা আছে এবং তিনি তার সারা জীবন এই তুষারাবৃত ভূমিতে চেরি ব্লসম ফোটানোর চেষ্টায় কাটিয়ে দিয়েছেন। তিনি চপারকে তার জলদস্যু পতাকাটি দেখান এবং বুঝিয়ে বলেন যে তার কাছে এই জলি রজার হল শক্তি এবং কখনো হার না মানার সংকল্পের প্রতীক। एक समुद्री लुटेरा वो होता है जिसका सफर रोमांच से भरा होता है और जो ডক্টর হেরিলোক জলদস্যুদের এবং তাদের স্বাধীনতার আদর্শের একনিষ্ঠ ভক্ত ছিলেন। চপারও ধীরে ধীরে জলদস্যু পতাকাকে ভালোবাসতে শুরু করে। হেরিলোক চপারকে বলেছিলেন যে জলদস্যুরা সেই সাহসী মানুষ যারা সারা বিশ্ব ভ্রমণ করে জগৎকে বুঝতে পারে, অথচ তারা নিজেরা কেবল একটি ছোট দ্বীপে আটকা পড়ে আছে। তিনি চপারকে উৎসাহিত করেছিলেন যেন একদিন সে জলদস্যুদের সাথে বিশ্বভ্রমণে বের হয়, এবং চপার তাতে রাজি হয়েছিল। তবে হেরিলোক গোপনে এক মরণ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তার সময় ফুরিয়ে আসছে বুঝতে পেরে এবং চপারকে তার মৃত্যুশয্যার কষ্ট থেকে বাঁচাতে তিনি কঠোরভাবে চপারকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি দাবি করেন যে চপার এখন পুরোপুরি সুস্থ এবং তাকে আর প্রয়োজন নেই। চপার এতে বিধ্বস্ত হয়ে পড়ে এবং দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে, কিন্তু হেরিলোক তাকে আর ভেতরে নিতে রাজি হননি। এর 2 দিন পর ডক্টর কুরেহা হেরিলোকের সাথে দেখা করতে আসেন। হেরিলোক মৃত্যুপথে যাত্রী জেনেও যখন চেরি ব্লসম সাকুরা ওষুধের গবেষণায় মগ্ন ছিলেন, তখন কুরেহা প্রচণ্ড ক্ষুব্ধ হন। হেরিলোক উল্লেখ করেন যে তার কাজ শেষ করতে ডেথ ভ্যালির একটি বিশেষ মাশরুম প্রয়োজন। চপার গোপনে তাদের এই কথা শুনে ফেলে এবং সেই মাশরুমটি খুঁজতে বেরিয়ে পড়ে। হেরিলোক কুরেহাকে জানান যে তিনি চপারকে দূরে সরিয়ে দিয়েছেন, যাতে ছোট এই রেন্ডিয়ারটিকে তার মৃত্যু দেখতে না হয়। তিনি কুরেহাকে অনুরোধ করেন তার অবর্তমানে চপারের দেখাশোনা করতে এবং তার জলদস্যু পতাকাটি নিজের কাছে রাখতে, যা কখনো হার না মানার সংকল্পের প্রতীক। কুরেহা শুরুতে এটি অস্বীকার করে চলে যান। হেরিলোক তার কাজ চালিয়ে যান এবং 2 দিন পর অবশেষে চেরি ব্লসম ফোটানোর সঠিক ফর্মুলা তৈরি করতে সক্ষম হন। তিনি অত্যন্ত আনন্দিত হন। ঠিক তখনই জখম ও ক্লান্ত চপার ডেথ ভ্যালি থেকে সেই মাশরুমটি নিয়ে ফিরে আসে। চপার নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল এবং সে মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু সে এসবই করেছিল হেরিলোককে বাঁচানোর জন্য। চপারের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে হেরিলোক অশ্রুসিক্ত নয়নে তাকে জড়িয়ে ধরেন। চপার তার মতো একজন ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। হেরিলোক তাকে প্রশিক্ষণ দেবার প্রতিশ্রুতি দেন এবং পরের দিনই চপারের আনা সেই মাশরুমের স্যুপ তৈরি করে পান করেন। চপার খুব খুশি হয়। সে বিশ্বাস করেছিল যে সে তার গুরুকে বাঁচাতে পেরেছে। कहाँ जा रहे हैं? चौपर किसी ने मुझे जानकारी दी है कि ड्रम कासल में बंदी बनाए गए डॉक्टर बीमार पड़ गए हैं। কিছুদিন পর হেরিলোক খবর পান যে রাজার ব্যক্তিগত 20 জন চিকিৎসক সবাই মরণ ব্যাধিতে আক্রান্ত। তিনি তাদের বাঁচাতে প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চপারকে বাড়িতে থাকতে বলেন এবং তার ব্যাগে চিকিৎসা সরঞ্জামের সাথে একটি লুকানো বিস্ফোরকও ভরে নেন। চপার এটি দেখে কিছুটা অদ্ভুত বোধ করল। হেরিলোক বিদায় নিয়ে চলে যান। চপার যখন পড়াশোনা করছিল তখন কুরেহা সেখানে উপস্থিত হন। চপার সানন্দে তাকে জানায় যে হেরিলোক সুস্থ হয়ে গেছেন, কারণ সে একে ডেথ ভ্যালির সেই মাশরুমটি খাইয়েছে, যেটির গায়ে করটি ও হাড়ের চিহ্ন ছিল। সে ব্যাখ্যা করে যে জলদস্যুদের ভাষায় এই করটি চিহ্নের মানে হল সব কিছু ঠিক হয়ে যাবে। কুরেহা এতে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চপারকে আঘাত করেন এবং সত্যটি চিৎকার করে বলেন যে ওই নির্দিষ্ট মাশরুমটির আসলে একটি প্রাণঘাতী বিষ। চিকিৎসাবিজ্ঞানে কোনো উদ্ভিদের গায়ে করটি চিহ্নের মানে হল সেটি বিষাক্ত। হেরিলোক জানতেন যে এটি খাওয়ার 1 ঘণ্টার মধ্যে তিনি মারা যাবেন, তবু তিনি এটি পানফানে ছিলেন যাতে চপারের প্রচেষ্টা এবং ভালোবাসাকে তিনি তুচ্ছ না করেন। তিনি চপারকে বলেন, শুধু একটি মাশরুম দিয়ে কাউকে বাঁচানো যায় না, তোমাকে চিকিৎসাবিদ্যা পড়তে হবে এবং একজন প্রকৃত ডাক্তার হতে হবে। डॉक्टर हेरिलोक लौट कर नहीं आएगा। চপার হেরিলোকের পেছনে ছুটে যায়, কিন্তু কুরেহা জানতেন যে হেরিলোক তার জীবনের শেষ যুদ্ধ লড়তে চলে গেছেন। হেরিলোক প্রাসাদে পৌঁছে অসুস্থ ডাক্তারদের চিকিৎসা করতে চান। ওয়াপেল হাসতে হাসতে প্রকাশ করেন যে এটি ছিল একটি ফাঁদ, আসলে কেউ অসুস্থ নয়।
হিরিলোক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, যাক বাবা, বাঁচা গেল। আমি ভেবেছিলাম ডাক্তাররা সত্যিই বিপদে পড়েছেন। ওয়াপেল তাকে উপহাস করে বলেন যে তিনি ফাঁদে পড়েছেন। ডাল্টন সেখানে উপস্থিত ছিলেন এবং হিরিলোককে জিজ্ঞেস করেন যে এটি একটি সাজানো ফাঁদ জেনেও কেন তিনি এখানে মরতে এসেছেন। হিরিলোক নিজের অবস্থানে অটল থেকে ঘোষণা করেন যে কেউ অসুস্থ হলে তাকে বাঁচানো একটি ডাক্তারের পরম কর্তব্য। ডাল্টন তাকে মারতে না চাইলেও হিরিলোক জানতেন যে ওয়াপেলের লোকেরা দ্বিধা করবে না। তার জীবনের শেষ মুহূর্তে হিরিলোক একটি অত্যন্ত শক্তিশালী ভাষণ দেন। একজন মানুষ তখন মারা যায় না যখন তার দেহের মৃত্যু হয়, সে তখনই মারা যায় যখন তার স্বপ্নগুলো মানুষ ভুলে যায়। এরপর তিনি ডাল্টনকে অনুরোধ করেন তার ছেলে চপারকে আঘাত না করতে। এর কয়েক মুহূর্ত পরে হিরিলোক একটি বিশাল বিস্ফোরণ ঘটিয়ে আত্মত্যাগ করেন। ওয়াপেলের অনেক সৈন্য এতে মারা গেলেও ওয়াপেল বেঁচে যান এবং অট্টহাসি হাসতে হাসতে ডাল্টনকে হিরিলোকের ছেলে চপারকেও মেরে ফেলার নির্দেশ দেন। ये राक्षस बेटे को खत्म करो। বাইরে চপার তার বাবার মৃত্যুতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত হয়। তার শরীর এক বিশাল দানবীয় রূপ ধারণ করে। ডাল্টন তাকে বাধা দেন, কিন্তু আক্রমণ করার বদলে তিনি চপারকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন। ডাল্টন বুঝতে পেরেছিলেন হিরিলোক চেয়েছিলেন চপার যেন বেঁচে থাকে এবং একটি বৃথা যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন না দেয়। হিরিলোকের স্বপ্নকে সম্মান জানাতে চপার সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাল্টন ওয়াপলের দিকে ধরে দাঁড়িয়ে ঘোষণা দেন যে যদিও তিনি ওয়াপলের বাবার অনুগত রক্ষী ছিলেন, কিন্তু তিনি আর ওয়াপলকে এই রাজ্য ধ্বংস করতে দেবেন না। ক্ষিপ্ত হয়ে ওয়াপল ডাল্টনকে গ্রেফতারের নির্দেশ দেন এবং সেখানে একটি লড়াই শুরু হয়। চপার পাহাড়ে সেই বাড়িতে ফিরে যায় যেখানে সে ডক্টর কুরেহাকে দেখতে পায়। হিরিলোকের সেই জলদস্যু পতাকা, যা তার কাছে অবশিষ্ট একমাত্র স্মৃতি ছিল, তা আঁকড়ে ধরে চপার তার গুরুর মতো একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কুরেহার কাছে চিকিৎসাবিদ্যা শেখার জন্য প্রার্থনা করে। হিরিলিকের স্মৃতিতে কুরেহা তাকে শেখাতে রাজি হন। বর্তমানে ফিরে এসে দেখা যায় চপারের এই কাহিনী শুনে ক্রু সদস্যরা চোখের জল ধরে রাখতে পারছেন না। পরের দিন জোরো এবং উসব ডাল্টনের সাথে দেখা করেন, যদিও তারা লাফি এবং নামির কাছ থেকে তখনও কোনো খবর পাননি। ঠিক তখনই ডাল্টন এক অশান্তির আভাস পান, কারণ ওয়াপল এবং তার গুন্ডা বাহিনী শেষ পর্যন্ত সেখানে এসে পৌঁছেছে। इसमें एक बेहद काबिल लड़की है। পাহাড়ের চূড়ার প্রাসাদে লফি চপারের জলদস্যু পতাকাটি বের করেন। তিনি ঘোষণা করেন, আমি একজন জলদস্যু, আর আমি প্রতিটি জলদস্যুর পতাকাটি সম্মান করি। এটাকে এভাবে লুকিয়ে রাখা উচিত নয়। নিজের ক্ষমতা ব্যবহার করে লফি গর্বের সাথে পতাকাটি প্রাসাদের সর্বোচ্চ শিখরে গেড়ে দেন। চপার এতে অত্যন্ত আনন্দিত হয় এবং বুঝতে পারে যে লফিও তার মতো একজন ডেভিল ফ্রুট ব্যবহারকারী। নিচে ডাল্টন ওয়াপেলের গ্যাংয়ের মুখোমুখি হন, কিন্তু তাদের দ্বারা নৃশংসভাবে আক্রান্ত ও আহত হন। এই ভয়াবহ পরিস্থিতির মাধ্যমেই সপ্তম এপিসোড শেষ হয়। অষ্টম এপিসোডের শুরুতে ডাল্টনকে ওয়াপেলের সামনে আনা হয়। ডাল্টন তাকে বলেন, তুমি আমাদের সেরা ডাক্তারকে হত্যা করেছ। কিন্তু ওয়াপেল দম্ভের সাথে উত্তর দেন যে রাজা হিসাবে কেউ তার রাজ্য তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ডাল্টন পাল্টা যুক্তি দেন যে যে ব্যক্তি তার প্রজাদের ত্যাগ করে সে কোনো রাজা হতে পারে না। ওয়াপেল তার মাঞ্চ ফ্রুট ক্ষমতা ব্যবহার করে নিজের শরীরকে তলোয়ার সহ বিভিন্ন অস্ত্রে রূপান্তরিত করেন। ডাল্টন ও তার দানবীয় রূপে আক্রমণ করতে যান, কিন্তু ওয়াপেল তাকে মারাত্মকভাবে জখম করেন। এরপর ওয়াপেল তার মুখটিকে এক বিশাল রাক্ষসে হাতে পরিণত করেন। ইতিমধ্যে ভিভি গ্রামের ভেতরে নিকো রবিনের সাথে দেখা করেন। নিকো তাকে জানান যে ভিভি এখনও তার প্রাসাদ থেকে অনেক দূরে আছেন এবং তিনি ও মিস্টার জিরো তাদের মিশন শেষ করতে চান। ভিভি অবাধ্য হয়ে নিকোকে বলেন যে তিনি চাইলে তাকে মেরে ফেলতে পারেন, কিন্তু নিকো লক্ষ্য করেন যে ভিভি কখনো হার মানেন না। নিকো সতর্ক করেন যে ওয়াপল তার ডেভিল ফ্রুট ক্ষমতা নিয়ে ফিরে আসছে এবং ভিভি ও তার বন্ধুরা তাকে না থামালে সবাই মারা যাবে, যা তার পুরো রাজ্যের ভাগ্যেও ঘটতে চলেছে। ওয়াপল তার ক্ষমতা ব্যবহার করে তার সৈন্যদের দানবে পরিণত করেছেন এবং তাদের ভারী অস্ত্রে সজ্জিত করেছেন। পাহাড়ের ওপর প্রাসাদে সানজি নামির দেখাশোনা করছিলেন। তিনি নামিকে গল্প শোনাচ্ছিলেন যে তিনি তার বস জেফ এবং তার নিজের ঘরকে কতটা মিস করেন। শীঘ্রই ভিভি প্রাসাদে পৌঁছান এবং সবাইকে আসন্ন বিপদের কথা জানিয়ে সতর্ক করেন। লড়াইয়ের জন্য প্রস্তুত উসুপ একটি বিশেষ তীর ছোড়ার যন্ত্র তৈরি করেন, যা নিয়ে তিনি কাজ করছিলেন।
এই যন্ত্রটি খুব দ্রুত তীর ছুঁড়ে কাউকে চূড়ায় পৌঁছাতে বা এলাকা রক্ষা করতে সাহায্য করতে পারে। ভিভি এটি ব্যবহার করে দ্রুত প্রাসাদের চত্বরে চলাফেরা করতে থাকেন। লফি ডক্টর কুরেহার কাছে লড়াইয়ে সাহায্য চান। কুরেহা স্বীকার করেন যে ওয়াপল আগে থেকেই মন্দ ছিল, আর এখন নতুন ক্ষমতা পাওয়ার পর সে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। যদিও তিনি জোরপূর্বক কোনো লড়াইয়ে জড়াতে চাননি, কিন্তু চপার সাহায্য করার জন্য জেদ ধরে, কারণ মানুষকে রক্ষা করা একজন ডাক্তারের দায়িত্ব। কুরেহা শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে যান এবং ক্রুয়ের বাকিরা যুদ্ধের প্রস্তুতি নেন। নিচে জোরো ও উসুপ ওয়াপলের বাহিনীর সাথে লড়তে শুরু করেন। পালানোর সময় কুরেহা আহত ডাল্টনকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞেস করেন, এই অবস্থায় তুমি কোথায় যাওয়ার কথা ভাবছ? एक आदमी कब मरता है? ডাল্টন ঘোষণা করেন, আমি এখনও আমার প্রজাদের বাঁচাতে লড়তে চাই, কারণ একজন মানুষ তখনই প্রকৃত অর্থে মারা যায় যখন তার আদর্শ বা কাজ শেষ হয়ে যায়। কুরেহা তাকে মনে করিয়ে দেন যে ডাল্টনের পূর্বের কিছু কাজের ফলেই হিরিলুক মারা গিয়েছিলেন, যার জবাবে ডাল্টন বলেন যে হিরিলুককে মরতে দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই ভুলের পুনরাবৃত্তি তিনি আর হতে দেবেন না। তিনি স্পষ্টভাবে বলেন যে এটিই তাদের শেষ সুযোগ, এবং নিজের মারাত্মক জখম নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে পড়ে যান। তখন কুরেহা তার চিকিৎসা শুরু করেন। ইতিমধ্যে লফি এবং ভিভি সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আচমকা ওয়াপল প্রাসাদে আবির্ভূত হন। ওয়াপল ভিভিকে চিনতে পারেন এবং তাকে হত্যা করতে চান, কিন্তু ভিভি কোনো ভয় দেখাননি। ওয়াপল যখন ভিভিকে আক্রমণ করার চেষ্টা করেন, লফি মাঝখানে এসে তাকে রক্ষা করেন। ঠিক সেই মুহূর্তে গ্রামে প্রচণ্ড বিস্ফোরণ শুরু হয় এবং ওয়াপালের দানব সৈন্যরা তাদের পথে আসা সবকিছু ধ্বংস করতে করতে এগিয়ে আসতে থাকে। জোরো এবং গ্রামবাসীরা বীরত্বের সাথে লড়াই করলেও দানবগুলো আগুনের গোলার আঘাতেও দমে যাচ্ছিল না। প্রাসাদের ভেতরে চপর, নামি এবং সানজি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে আসা গুন্ডাদের হাত থেকে বাঁচতে চপর তার যুদ্ধংদেহী রূপে রূপান্তরিত হন এবং একে একে সবাইকে পরাস্ত করেন। একই সময়ে লফি এবং ওয়াপল এক ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হন। লফি তার শক্তি ব্যবহার করে ওয়াপলকে ক্রমাগত আঘাত করতে থাকেন, যা ওয়াপলকে আরও ক্ষিপ্ত করে তোলে। ওদিকে গ্রামে দানবদের তাণ্ডব চলতে থাকলেও ডাল্টন তার রূপান্তরিত বাইসান রূপে পুনরায় লড়াইয়ে যোগ দেন। আরেকটি রূপান্তর দেখে ওয়াপলের লোকেরা স্তম্ভিত হয়ে যায় এবং ভাবতে থাকে এই রাজ্যে সবাইকে ডেভিল ফ্রুট খেয়েছে কিনা। ওয়াপল তখন তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজের মুখটিকে এক বিশাল আকৃতি দান করেন এবং লফিকে আস্ত গিলে ফেলার চেষ্টা করেন। লফি তাকে আটকে দিতে সক্ষম হন, কিন্তু ওয়াপল তখন নিজের শরীরের ভেতরে থাকা কামান দিয়ে লফিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ভিভি মাঝখানে হস্তক্ষেপ করেন এবং জোর করে ওয়াপলের মুখ বন্ধ করে দেন। ফলে বিস্ফোরণটি ওয়াপলের শরীরের ভেতরেই ঘটে এবং সে মারাত্মকভাবে আহত হয়। নিচে যখন গ্রামবাসী এবং কুরেহা দানবদের সাথে লড়ছিলেন, চপার দেখতে পান যে লফি ওয়াপলকে প্রায় হারিয়ে দিয়েছেন। তবে ওয়াপল আবারও উঠে দাঁড়ান এবং চিৎকার করে বলতে থাকেন যে তিনি জলদস্যুদের ভয় পান না এবং তাদের পতাকা ধ্বংস করার পর তিনি সবাইকে মেরে ফেলবেন। ওয়াপল হেরিলুকের জলদস্যু পতাকার দিকে একটি গোলা নিক্ষেপ করেন। লফি সেই পতাকাকে রক্ষা করতে কামানের গোলার সামনে ঝাঁপিয়ে পড়েন এবং সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এক মুহূর্তের জন্য সবাই ভয় পেয়ে গিয়েছিল যে লফি হয়তো মারা গেছেন, কিন্তু ধোঁয়া সরে গেলে দেখা যায় লফি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। লফি ওয়াপলের দিকে তাকিয়ে তাকে এক নির্বোধ বলে ডাকেন এবং ঘোষণা করেন, এই খুলি বা করটি চিহ্নটি কেবল মৃত্যুর প্রতীক নয়, এটি হল বন্ধুত্বের চিহ্ন এবং এক অটল সংকল্পের অঙ্গীকার। লফির এই কথাগুলো চপারকে গভীরভাবে স্পর্শ করে। এরপর লফি এক শক্তিশালী লাথি মেরে ওয়াপলকে অনেক দূরে ছিটকে ফেলে দেন। ক্রুয়ের বাকিরা তাতে যোগ দেন এবং শেষ পর্যন্ত ওয়াপলকে প্রাসাদের অনেক দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওয়াপল পরাজিত হওয়ার সাথে সাথে তার প্রভাব বিলুপ্ত হয়ে যায় এবং দানব সৈন্যরা আবার তাদের মানবরূপে ফিরে আসে। গ্রামবাসীরা দ্রুত বাকি শত্রুদের বন্দী করে ফেলে। পরে পুরো দলটি প্রাসাদে একত্রিত হয় এবং তাদের এই কঠিন জয়ের আনন্দ উদযাপন করে। চপার দলের বাকিদের সাথে পরিচিত হন এবং ড্যালটিন তাকে চিনতে পেরে পুরো রাজ্যকে বাঁচানোর জন্য লফি ও তার দলকে ধন্যবাদ জানান। शुक्रिया। লফি আনুষ্ঠানিকভাবে চপারকে তাদের জাহাজের ডাক্তার হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব দেন। চপার শুরুতে কিছুটা দ্বিধান্বিত ও বিভ্রান্ত ছিলেন এবং মনে করিয়ে দেন যে তিনি কোনো মানুষ নন, কিন্তু লফি সেসবের তোয়াক্কা না করে তাকে সাথে যাওয়ার জন্য জোর দেন।
অবশেষে চপার লফির জলদস্যু দলে যোগ দিতে রাজি হন। চপার ডক্টর কুরেহার কাছে গিয়ে তাকে জানালেন যে তিনি এখন একজন জলদস্যু হতে চলেছেন। কুরেহা রাগের ভান করলেন, কারণ তিনি চপারকে সবকিছু শিখিয়েছিলেন। কিন্তু চপার জেদ ধরে বললেন যে তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে এবং এখন তার পাশে তার বন্ধুরা রয়েছে। চপার চলে যাওয়ার পর পুরো দলটি একটি বিশেষ স্লেজ গাড়িতে চড়ে সরাসরি জাহাজের দিকে রওনা দিল। প্রথমবারের মতো জাহাজটি দেখে চপার আনন্দের আত্মহারা হয়ে গেলেন। যদিও নিজের ঘর থেকে দূরে সরে যাওয়ায় তার মনে কিছুটা বিষণ্ণতাও কাজ করছিল। উসব তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ঘর ছেড়ে আসা কঠিন হলেও তারা একসাথে খুব মজা করবে এবং সবসময় পাশে থাকবে। এরপর নামি চপারের হাতে তার ওষুধের ব্যাগটি তুলে দিলেন, যা সে বাড়িতে ফেলে এসেছিল। চপার বুঝতে পারল ব্যাগটি শুরু থেকেই স্লেজ গাড়িতে ছিল, যার অর্থ কুরেহা নিজেই সেটি সেখানে রেখেছিলেন। তিনি আসলে চপারের ওপর রাগ করেননি, বরং একটি বেদনাদায়ক বিদায় এড়াতে চেয়েছিলেন। কুরেহা তখন ডাল্টনের কাছে প্রকাশ করেন যে হিরিলুক মারা যাওয়ার আগেই তার সারা জীবনের গবেষণা সেই অলৌকিক ওষুধ তৈরির কাজ শেষ করেছিলেন। কুরেহা সেই চেরি ব্লজম বা সাকুরা ওষুধটি কামানে ভরে আকাশে নিক্ষেপ করেন। ওষুধটি মেঘের সাথে মিশে যায় এবং হঠাৎ করে পুরো দ্বীপ ও লফির জাহাজের ওপর চেরি ব্লজমের মতো গোলাপি তুষারপাত শুরু হয়। छोड़ देते हैं तो डर के साए में जीते हैं। এই অপূর্ব দৃশ্য দেখে সবাই আনন্দে মেতে ওঠে। চপার বুঝতে পারেন যে এটি ছিল হিরিলুকের শেষ উপহার। সেই গোলাপি তুষার পাড়ার সাথে সাথে গ্রামের অসুস্থ মানুষগুলো সুস্থ হতে শুরু করে এবং বন্দি ডাক্তাররা শেষ পর্যন্ত মুক্তি পান। হিরিলুকের কথা মনে করে চপার কান্নায় ভেঙে পড়লেও জোরো এবং অন্যরা তার মনোবল বাড়িয়ে দেন। তারা ড্রাম আইল্যান্ড পেছনে ফেলে পাল তোলেন এবং সেই অপূর্ব ফুল বৃষ্টি উপভোগ করতে করতে এগিয়ে যান। তাদের চলে যাওয়া দেখে কুরেহা এবং ডাল্টন লফির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন। কুরেহা লক্ষ্য করেন যে লফি তাকে গোল্ড রজারের কথা মনে করিয়ে দেয়। ডাল্টন উল্লেখ করেন যে সময়ের সাথে সাথে পৃথিবী তার নাম বদলে গোল্ড রজার করে দিয়েছে, কিন্তু তার আসল উত্তরাধিকার রয়ে গেছে। আর এখন চপারের নিজস্ব এক মহান যাত্রা শুরু হল। পরের দিন পুরো দলটি জাহাজে খুব ভালো সময় কাটাচ্ছিল। তবে নামি লক্ষ্য করলেন যে ভিভি কিছুতে চিন্তিত। ভিভি স্বীকার করলেন যে নিজের রাজ্যে ফিরে যাওয়ার পর এবং তারা সবাই ওয়ান পিস খোঁজার জন্য আলাদা হয়ে যাওয়ার পর তিনি তাদের কতটা মিস করবেন তা নিয়ে এখনই উদ্বিগ্ন। লফি তাকে আশ্বস্ত করে বললেন, আমাদের হাতে এখনও অনেক সময় আছে। প্রথমে আমাদের ব্যারক ওয়ার্কসের ঘাতকদের পরাজিত করতে হবে এবং তোমার রাজ্য বাঁচাতে হবে। তারপরই আমরা আবার ওয়ান পিস খুঁজতে যাব, কারণ তুমি আমাদের বন্ধু। ভিভি এতে আবেগ আপ্লুত হন এবং সবাইকে মিস্টার জিরোর বিপদ সম্পর্কে ধারণা দিতে শুরু করেন। यानी जो जानने के लिए मैं लापता हुई थी और जिसके लिए इग्रिम ने अपनी এদিকে স্মোকার ট্রান্সপন্ডার স্নেলের মাধ্যমে মিস্টার জিরোর একটি বার্তা পেয়ে যান। তিনি বুঝতে পারেন যে ভিভির মাধ্যমে লফির দল এখন মিস্টার জিরোর আসল পরিচয় জেনে গেছে। নিজের গোপন পরিচয় রক্ষা করতে মিস্টার জিরো সেই মেরিন বেসটি ধ্বংস করে দিয়েছেন, কারণ সেখানকার কর্মীরাও তাকে চিনে ফেলেছিল। স্মোকার এবং তাসেগি বুঝতে পারেন যে মিস্টার জিরো পর্যন্ত পৌঁছাতে তাদের লফির দলকে খুঁজে বের করতে হবে। স্মোকার আরও সন্দেহ করে যে মেরিনদের ভেতরেই কেউ মিস্টার জিরোর হয়ে কাজ করছে, নইলে এই গোপন ঘাঁটির অবস্থান ফাঁস হওয়া সম্ভব ছিল না। তিনি জলদস্যু এবং এই অপরাধী সংস্থা উভয়কেই নির্মূল করার শপথ নেন। বারক ওয়ার্কসের সদর দপ্তরে নিকো রবিন মিস্টার জিরোকে জানান যে তাদের ঘাতকরা সফলভাবে মেরিন বেস ধ্বংস করেছে এবং ওয়াপেল পরাজিত হয়েছে, যার অর্থ ওয়াপেলের ধন সম্পদ এখন তাদের। অবশেষে মিস্টার জিরোর আসল পরিচয় প্রকাশ পায়। তিনি হলেন সাই ক্রোকোডাইল। তিনি আলাবাস্তা ধ্বংস করার জন্য তার উত্তেজনা প্রকাশ করেন এবং রবিন নিশ্চিত করেন যে তিনিও প্রস্তুত। তাদের মূল পরিকল্পনা অপারেশন ইউটোপিয়া শুরু হতে চলেছে। তাদের লক্ষ্য হল প্রথমে আলাবাস্তা শহর ধূলিসাৎ করা এবং তারপর ওয়ান পিস দখল করা। সিজনটি শেষ হয় একটি পানির নিচের কক্ষে ক্রোকোডাইল এবং রবিনের উপস্থিতির মাধ্যমে, যাদের পাশে একটি বিশাল ও ভয়ঙ্কর কুমিরকে দেখা যায়, যা সিজন 3 এর শুরুর জন্য এক স্পষ্ট সংকেত দেয়।